শরৎ মানেই নীল আকাশে পেঁজা তুলোর মেঘের আনাগোনা, মাঝে মাঝে হালকা বৃষ্টি, এ যেন এক আলো ছায়ার লুকোচুরি খেলা। শিউলির গন্ধে আমরা সবাই বুঁদ হয়ে যাই শরৎ এলে। আর শরৎ মানেই কাশফুলের, শ্বেত শুভ্র কাশফুলের অপূর্ব সমারোহ। আর প্রভাতে ভোরের শিশিরের যে আলপনা আঁকা ঘাসের মধ্যে, সেটাও আমরা অনুভব করি পদে পদে। এই রকমই অনুপম রূপশ্রী নিয়ে মা আসেন। 1 বছরের প্রতীক্ষার অবসান মোটে কয়েকটা দিন আছে আমাদের হাতে। পুজোর বাজনা বাজতে শুরু করেছে, আর পুজো পুজো গন্ধ চারিদিকময়। প্রকৃতি যেন আমাদের কানে এসে বলছে মা আসছেন। হ্যাঁ, সত্যি সত্যি মা আসছেন। নমস্কার, দিশা শক্তি নিউজের পক্ষ থেকে আমি সুস্মিতা। আমি কৃষ্ণপদ দাস। এই পুজোর আড্ডায়, এই জমজমাট পুজোর আড্ডায় আমরা যাদের পেয়ে গেছি, তারা এক একজন তাদের জায়গায় বিশিষ্টজন, এবং অবশ্যই আপনারা আছেন আমাদের সাথে এই পুজোর আড্ডায়। এক এক করে পরিচয় করিয়ে দিই। একদম আমার ডান দিকে ধারে বসে আছেন অর্ণব মল্লিক। অর্ণব, উনি ব্যবসায়ী। অর্ণবের পাশে সুজাতা দে মল্লিক। সুজাতা, উনি একজন প্রখ্যাত চিত্রশিল্পী। আর আরেকটা কথা বলে রাখি, ওনারা দুজনে কিন্তু দম্পতি এবং অত্যন্ত গুণী মানুষ। আর আমার পাশে বসে আছেন আমার কর্তামশাই কৃষ্ণপদ দাস। ও হলো প্রাক্তন দূরদর্শনের প্রোগ্রাম এক্সিকিউটিভ এবং আবৃত্তি শিল্পী, অভিনেতা, সব কিছু আমরা দ্বৈতভাবেই সমস্ত জায়গায় করে থাকি। আজ আমাদের উপর দায়িত্ব পড়েছে এই পুজোর জমজমাট আড্ডায় একটুখানি বিনি সুতোর মালা গাঁথার। আর এর পাশে বসে আছে আমার একদম বাঁদিকে, খুব মিষ্টি দেখতে, রঞ্জিনী দত্ত হচ্ছে চিকিৎসক এবং নৃত্যশিল্পী। হ্যাঁ, কেপিসি হাসপাতালের চিকিৎসক। ঘটি গরম প্রোডাকশনের হয়ে তিনি আজ প্রতিনিধিত্ব করবেন এবং অসাধারণ তার পারফরমেন্স আমি দেখেছি, ডান্স পারফরমেন্স অসাধারণ। আর একদম ধারে যিনি আছেন আমার বাঁদিকে, অনির্বাণ গাঙ্গুলি। অনির্বাণের সঙ্গে অনেক স্মৃতি হ্যাঁ জড়িয়ে আছে, অবশ্যই চেনা মুখ। উনি নাট্যকর্মী, অভিনেতা। আজকে এসেছেন বাটানগর আমরা সবাই ক্লাবের উদ্যোক্তা হয়ে। তবে এই বাটানগর ক্লাব বোধহয় 18তম বছর হলো। আর আপনাদের যেটা মানে থিম, সেটা হলো স্বামীজির চোখে ভারতবর্ষ। এটা একটা অসাধারণ থিম। তবে বাটানগরকে তো বলা হয় যে কলকাতার বাইরে, কিন্তু সেটা কি ঠিক? কলকাতার বাইরে তো নয়, এতটা বাইরে না, কলকাতার ছোঁয়াই প্রায় ছোঁয়া। মানে কলকাতার বলতে যেটুকু বোঝায়, সেখান থেকেও যদি ধরা হয় তাতেও 8 ঘন্টা গাড়িতে। আচ্ছা, তবে অবশ্যই যাব এবার পুজো। তা আমরা তো জানি যে যিনি লিখেছেন, ভগিনী নিবেদিতা লিখেছেন যে ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র। ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যে, প্রধ্বনিত হতো তার ধমনীতে। ভারতবর্ষ ছিল তার দিবাস্বপ্ন, ভারতবর্ষ ছিল তার নিশীথের দুঃস্বপ্ন। শুধু তাই নয়, তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ, রক্তে মাংসে গড়া ভারত প্রতিমা। ভারতের আধ্যাত্মিকতা, তার প্রজ্ঞা, তার বুদ্ধি এবং তার অহংকার, সব কিছুর তিনি ছিলেন প্রতীক পুরুষ। সেই ভারতবর্ষকে নিয়ে, সেই স্বামীজিকে নিয়েই ওনারা থিম করছে। স্বামীজির সেই বক্তব্যটা মনে পড়ছে যে উনি বলছেন ভারতবর্ষ দিকে তাকিয়ে যখন বিদেশে, তখন তার চোখ দিয়ে জল পড়ছে এবং ভারতবর্ষের এই যে দারিদ্রতা তিনি যেন আর সহ্য করতে পারছেন না। তিনি বলছেন, হে ভারত, ভুলিও না, নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো,
সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। বলো। এই স্বামীজিকে নিয়ে, স্বামীজির চোখে ভারতবর্ষ, সেই সম্বন্ধে আপনাদের কাছে কিছু শুনতে চাই। আসলে আমাদের পুজোটা এবার পড়লো 18 বছর, মানে পুজো কমিটির দিক দিয়ে আমরা নাবালক থেকে সাবালকে গেলাম, মানে যুবতে পড়লো। আর যুবর সবচেয়ে বড় প্রতীক কিন্তু আমাদের কাছে স্বামীজি। তাই আমাদের মাথাতে প্রথমেই এলো স্বামীজিকে নিয়েই কাজ করবে, এবং স্বামীজিকে নিয়ে কাজ করার মধ্যে আমরা আমাদের পুজো মণ্ডলটাকে দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমরা স্বামীজির যে অপরূপ সৃষ্টি সেই মন্দিরটাকে আমরা বানাচ্ছি বেলুড় মঠ। এছাড়া আমাদের মূল মণ্ডপে ঢোকার আগে একটু অনেকটা জায়গা আছে, একটি টানেলের মতো বানানো হচ্ছে। সেখান দিয়ে আপনি যখন যাবেন, স্বামীজি যে চোখে ভারতকে দেখেছেন সেইটা ওখান দিয়ে দেখতে দেখতে আপনারা যেতে পারবেন। দেখতে দেখতে গিয়ে মূল বেলুড় মঠে গিয়ে আপনারা পড়বেন। মূলত 18 বছরে আমরা স্বামীজিকে, কারণ তিনি একসময় বলেছিল শুধু গীতা পড়ে হবে না, মাঠে নামতে হবে, ফুটবল খেলতে হবে। সেই ব্যাপারটাই আমরা, কারণ আমাদের যুব সমাজটা এখন সারাদিন ওই বোকা বাক্সটা নিয়ে পড়ে আছে, একটা মোবাইল, তার মধ্যেই পুরো পৃথিবীটা তাদের। সেই জন্য আমরা চাইছি সত্যিকারের পৃথিবীটা দেখতে পাই, যেন ভারতবর্ষটা স্বামীজি যেভাবে দেখাতে চেয়েছিল সেইভাবেই আমরা আমাদের মণ্ডপটাকে এবার সাজিয়ে তুলছি। খুব ভালো। এই মণ্ডপটা সজ্জার জন্য নিশ্চয়ই অনেকটা রিসার্চ, হ্যাঁ অনেক দিনের মানে অনেক দিনের পরিশ্রম। আমরা শেষ বছরে সাবিকিয়ানায় ছিলাম, সেখান থেকে এবার আমরা যখন থিমের দিকে চিন্তা করছি, প্রায় এটা মাথার পরিকল্পনা 8 মাস, আর হাতে কলমে কাজ শুরু হয়েছে প্রায় 6 মাস। খুব বৃহৎ একটা জিনিসকে মানুষের সামনে, এবং যেটা আমাদের প্রাণের কাছে খুব প্রিয় একটা জিনিস, মানে বিলে আমাদের সবারই বাড়ি, ছেলের মতো সবারই বাড়ি। হ্যাঁ রঞ্জিনী, তোমার কাছে আসবো। তুমি যে ঘটি গরম প্রোডাকশন, সেটা সম্বন্ধে একটু বলো। আর এই পুজোতে তুমি এই ঘটি গরম নিয়ে কি কাজ করছো? আমি না তার আগে একটা ছোট্ট কবিতা বলতে চাই। এইটা উনি বলতে বলতে সেদিনকে আমার ফেসবুকে লিখছিলাম, সেই কবিতার লাইনগুলো মনে পড়ছে, সেগুলো একটু পড়ছি। উনি তো বললেন আমরা উনি শৈশব থেকে ওনারা যৌবনে পা রাখলেন, আর আমরা এখন যৌবনের শেষের দিকে এসে ভাবি শৈশবের পুজোটা না বেশি ভালো ছিল। তাই শৈশবের পুজোর কথাগুলো যদি ভাবি, তাই হয়তো এগুলো এইভাবে মনে পড়ে। ছোটবেলার পুজো মানে মিড টার্ম এক্সাম শেষ, ছোটবেলার পুজো মানে প্যান্ডেলেতে ঝালমুড়ি, ফুচকা আর হজমিগুলির বিশেষ টকের রেশ। ছোটবেলার পুজোর মানে নতুন জামা গোনা, ছোটবেলার পুজো মানে মহালয়া শোনা। ছোটবেলার পুজো মানে ষষ্ঠীতে 5 পাতার ফুলের দিয়ে চান করা। ছোটবেলার পুজোর মানে মার সঙ্গে বেজার মুখে সুদূর দূরে পুজোর প্যান্ডেল দেখতে যাওয়া। ছোটবেলার পুজোর মানে অষ্টমীর অঞ্জলি। ছোটবেলার পুজোর মানেই ছুটি ছুটি প্রাণ খুলি। কিন্তু আজকে ডিজিটাল মিডিয়া সবকিছু হারিয়ে গেছে, একদম স্পর্শির পাতায় সেটা সবই যেন একটা পটচিত্র আনছোঁয়া। একদমই তাই। এই হারিয়ে যাওয়াটাকেই ঘটি গরম ধরে রাখতে চায়। মানে আমাদেরও ছোটবেলায় আমরা যা দেখেছি, আপনাদের ছোটবেলায় তো অবশ্যই দেখেছেন। এই ধরুন নামটার কথাই যদি বলি, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমাদের এই সংগঠনটার নাম ঘটি গরম কেন। ছোটবেলায় আমরা পুজোর সময় দেখতাম না ঘটি গরম ভাজা, এখনো দেখা যায় মাঝে মাঝে, হারিয়ে গেছে। মানে আমার পুত্রকে জিজ্ঞেস করলে কিন্তু সে জানে না ঘটি গরম কি, তার মজাটাই সে বোঝে না, তার কাছে KFC-তে খাওয়াটা বেশি মজার। তো সেই ঘটি গরম, সেই সাবেকি কলকাতাইয়া বা কলকাতার যে আমেজ, সেই সাবেকিয়ানা ছোঁয়া, সেগুলোকেই যেন আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইছে আমাদের এই ঘটি গরম। আর আমাদের ঘটি গরমটা মোটামুটি একটা মহিলা কেন্দ্রিক, মানে এটা যে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে তা নয়, কিন্তু কেন জানি না আমার মনে হয় মহিলাদের মধ্যে বোধহয় সৃজনশীলতাটা একটু বেশি। মা দুর্গাকেই দেখুন না, মানে সেজে গুজে ছেলে মেয়েকে নিয়ে স্বামীকে সামলে 4 বছরের সাথে যুদ্ধ করে আবার অসুরকে এমন ভাবে যুদ্ধ করেছে যে আমরা অসুরকে পুজো করি। মানে একদম যাকে বলে মাল্টিটাস্কিং লেডি, মানে আজকের যুগের সঙ্গে একদম মিলে গেছে। কিন্তু অনির্বাণ কি বল, অনির্বাণ কি এই কথা মানবে?
মায়ের রূপের থেকে বিচার করে তো আর কিছু করার নেই। তবে মাকে এই রূপ দেবার জন্য পাশে অনেক বাবা ছিল, তারা তাদের আশীর্বাদ তাদের শক্তি দিয়ে মাকে এই রূপে সাজানো হয়েছিল অবশ্যই। আর সেই জন্যে আমাদের এই মানব জগতে যতগুলো বাবা বা পুরুষ সমাজ রয়েছে তাদের কাছে আমাদের ঘটি গরমের তরফ থেকে একটাই অনুরোধ যে শুধুই কি 4 দিনের একটা মৃত্তিকা, একটা মাটির পৌত্তলিকাই মা, আমাদের দুর্গা কিন্তু আপনি, আমি, আমরা সবাই। তাহলে এই যে বছরের পর বছর যে দুর্গাপুজোর স্টলে গিয়ে দেখবেন হয়তো একজন বাচ্চা মেয়ে ওইখানে পড়ে থাকা কাগজগুলো তুলে নিচ্ছে, পরের দিন বিক্রি করবে, তাতে হয়তো তার পরের দিনের ওই ষষ্ঠীর দিনের ভাতটা হবে। সেটাও একটা বাস্তব চিত্র। এই বাস্তব চিত্রগুলোকে কিন্তু আমরা কেউ দেখতে চাই না। মানে আমরা সবাই হয়তো যে ফুচকাটা খেয়ে পাতাটা ফেলে দিচ্ছি, মানুষদের পাশে থাকবো, যারা পিছিয়ে পড়া মানুষ আছে তাদের পাশে থাকার চেষ্টা করব। সেই মানসিকতা যদি প্রত্যেকের থাকে তাহলে তো পৃথিবীটা অনেক সুন্দর। আমরা এবার আসবো সুজাতা দে মল্লিকের কাছে। ও হলো চিত্রশিল্পী এবং অসম্ভব সুন্দর ছবি আঁকে। এখানে যে বুদ্ধের মূর্তিটা দেখা যাচ্ছে সেটা সুজাতাই করেছে, অসাধারণ। তা ওর কাছে একটু শুনে নেব পুজো সম্বন্ধে তোমার মানে কিরকম মনোভাব বা মায়ের যে আবির্ভাব আমরা যে প্রতীক্ষা করছি সেই জায়গাটা একটু বলো। তোমার যদি আঁকার মাধ্যমে তুমি সেটা পৌঁছে দিতে পারো। আমার কাছে পুজো মানে হচ্ছে বছরের ওই 4টে দিনকে অপেক্ষা করে বসে থাকা, মানে কতক্ষণে আসবে, কারণ ওই সময়টার জন্য আমরা সবাই গোটা কলকাতা জুড়ে সবাই অপেক্ষা করে থাকি। আর আমার নিজস্ব দিক দিয়ে আমি একটু চেষ্টা করি যে এই যে দিদি যেমন বললো প্রান্তিক শিশু মানে যারা থাকে তাদের, তো আমার তরফ থেকে আর আমার হাজবেন্ডের তরফ থেকে আমরা চেষ্টা করি যে তাদের যাতে একটু অন্তত কিছু অন্তত তাদের হেল্প করা, কিছু অন্তত সাহায্য করা। হয়তো বেশি কিছু করতে পারবো না, হয়তো যখন নিশ্চয়ই সামর্থ্য আসবে তারও চেষ্টা করব, কিন্তু চেষ্টা করি তাদের অন্তত জামা কাপড়, অন্তত একটু খাওয়া দাওয়া, কিছু অন্তত দেওয়ার। এই সঙ্গে এটাও আমরাও করছি। আমরা মহালয়ের দিনে প্রায় 250-300 বাচ্চার হাতে নতুন বস্ত্র তুলে দেবো, যাদের পক্ষে কিনে দেওয়া, কারণ ওদের মুখের হাসি না ফুটলে পুজোটা সার্থক হবে না। সত্যি সেই জন্য আমরা মহাশ্বেতাদির বাড়ির ওখানে উলবেরিয়ার ওখানে কিছু রিক্সা যারা টানে তাদের ওয়াইফদেরকে আমরা 12টা মেয়েকে আমি আর মৌদিটা মিলে পুজোয় পড়ার মতন ভালো কোনো বস্ত্র কিছু একটা আমরা দান করেছি। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, কিন্তু আমি আবার একটা জিনিস, আমি এই সমস্ত জিনিসগুলো ফেসবুকে দিতে খুব একটা না দরকার কি, আমার তো মনে হয় ওটা তো অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল। টানবে না আমার ডান হাত কি করলো, তাহলে আর কি মানুষকে বলে একদম তবে আমাদের ফেসবুকে দিয়ে দিলাম বা ইনস্টাগ্রামে দিয়ে দিলাম। এই আসলে কি বলতো, আমরা এমন একটা যুগে জন্মেছি না, আমরা ওই স্পর্শ ব্যাপারটাও আমরা জেনেছি কেমন এবং ডিজিটাল মিডিয়াটাও আমরা জেনেছি কেমন। সেখানে আমরা বুঝতে শিখেছি যে কোনটার বেশি আবেগ, কোনটার বেশি মাধুর্য। কিন্তু আজকাল যারা এই সময়ের যুগের ছেলেমেয়েরা তারা সেটা বুঝছে না, তারা ভাবছে ডিজিটাল মিডিয়াটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেই কারণে আমরা ওই জায়গাটার বিভেদটা বুঝি বলেই আমরা কিন্তু ভালোটাকে বেছে নিই, সবসময় স্পর্শটাকে বেছে নিই, ভালোবাসাটাকে বেছে নিই, আবেগটাকে বেছে নিই। এবার যাব অর্ণবের কাছে। অর্ণব, ব্যবসা কি জমে উঠেছে পুজোতে নাকি? কি করতে চাইছো এই পুজোতে? তো শ্রী বললো তো যে প্রান্তিক শিশুদের বা রিক্সা যারা চালায় তাদের ওয়াইফদের কিছু দেওয়া, এটা খুব ভালো কাজ। আমরা যে পুজোটা মানে আগে যেটা দেখেছি, পুজোর মধ্যে যে একটা আদর ছিল, যে ছোঁয়াটা ছিল, সেটা এখন বিলুপ্ত হয়ে গেছে। মানে আগের যে পুজোর যে ভাবটা, মানে সেই যুগটা নেই। যে এখন সবাই পুজো বলতে মনে করে সেলফি, ফটো তুলবো বা ডিজিটালে পোস্ট করবো। আগে যে ব্যাপারটা ছিল সবাই সেলিব্রিটি, মানে ওটাতেই মানে খুঁজে নিচ্ছে যে পুরো গোটা পুজোটা ওটাতেই। যেমন আমাদের কি হয় যে একটা পুজো আসছে, যে মা তৈরি হচ্ছে, মূর্তি ধারণ করে তৈরি করা হচ্ছে, যে আগের যে ব্যাপারটা, যে সবাই একটা আনন্দ থাকে, যে পুজোর সময় একটা হই হুল্লোড় করবো, আনন্দ করবো, পুজো আসছে এই জিনিসটা সেটাই সবচেয়ে বেশি আনন্দের। পুজো চলে গেলে তো তখন মনে হয় যে আমাদের
আরো পরের বছরের জন্য অপেক্ষা। তবে পরের বছরের অপেক্ষা করব না, আমরা এই মুহূর্তে একটা ব্রেক নিয়ে নিচ্ছি, আর এই ব্রেকের পরে আবার আমরা ফিরে আসব দিশা শক্তি নিউজের পক্ষ থেকে আমাদের আজকের এই পুজোর আড্ডায়। তিনি আকাশের চেয়ে বড়, তিনি পাহাড়ের মতো স্থির, তাকে চেনে পাতালতা ফুল, তিনি গতি যেন নদীটির, তিনি গতি যেন নদীটির। আমাদের এই পুজোর আড্ডা কিন্তু বয়ে যাচ্ছে নদীর মতো। আমরা বিরতির পর আবার ফিরে আসলাম পুজোর আড্ডা নিয়ে, পুজোর আনন্দ আড্ডা নিয়ে। পুজোর আনন্দ আড্ডার কথার শিরোনামটা বোধহয় অর্ণবের দেওয়া, তাই তো? দিশা শক্তি নিউজ থেকে আমি কিন্তু শুনেছি, তুমি চুপ করে কিন্তু বসে থাকলে হবে না। হ্যাঁ, তুমি যে তোমার মানে মস্তিষ্ক প্রসূত এই পুজোর আনন্দ আড্ডা দিলে কিরকম হয়, অসাধারণ একটা ক্যাপশন, পুজোটাই মূল বিষয়, আনন্দ আর আড্ডাটা। তা তোমাদের কাছেই আবার ফিরে আসি। তোমরা দুজনে যে এই আঁকা নিয়ে চলেছো বা তোমার এই ব্যবসা নিয়ে চলেছো, তাছাড়াও মানে আমি জানি যে তোমরা বিভিন্ন প্রান্তিক মানুষকে নিয়ে যে কাজ করছো, বা কখনো শুনেছি তোমরা কোথাও বেড়াতে গেলে ফেরার সময় হয়তো দেখলে রাস্তার ধারে কেউ পড়ে আছে, তাদের গিয়ে সাহায্য করো। এটা সত্যি মানে খুব গর্ব করার বিষয় যে এখনকার সমাজে এরকম মানসিকতার মানুষ যদি আমাদের এই সমাজে থাকে, তাহলে সমাজের কিন্তু অনেক উন্নতি হয়। কারণ মনের প্রশান্তি, এটা তোমরা মনে করো যে তোমরা কাজে সাহায্য করলে বলে মনের প্রশান্তি, সেই ফিলিংটা একটু বলো যে তোমাদের এই মানে মনের আবেগটা তোমরা কোথা থেকে পাও? না, ওরা যখন খেতেও যায়, হয়তো একটু রাত হয়ে গেছে, হয়তো রাস্তার ধারে কোনো একটি ভিখারি হয়তো বসে আছে, সে হয়তো খেতে পায়নি, তোমরা চেষ্টা করো যে কি করে ওর কাছে খাদ্যটা পৌঁছে দেওয়া যায়। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যদি কখনো কোথাও লাঞ্চে বা কখনো যদি যাই, তো তখন একটা অনুভব হয় যে আমরা তো খেয়ে মানে আমরা খেয়ে একটা পেট ভরলো, একটা মন শান্তি হলো। তো বাইরে যখন কোনো ভিক্ষুক বা কাউকে দেখি, মানে কেউ ক্ষুধার্ত কেউ রয়েছে, মানে তখন তার মুখটা দেখি, আর তখন একটা নিজেদের মধ্যে একটা বিচার হয় যে আমাদের যখন খিদে পায় বা আমরা কাজের সূত্রে যখন বাইরে থাকি বা কোনো কাজে যদি আমরা ব্যস্ততার মধ্যে আমরা যদি খাবারের জন্য যদি আমরা খেতে যাই বা একটা সময় যদি কাটে খাবারের সময়, তো তখন মনে হয় যে আমরা যে খাচ্ছি আমাদের তো একটা খিদে পায়, তো আমরাও খেতে যাচ্ছি, তো তাদেরও একটা হয় যে আমরাও তো খিদে পায়, এই চিন্তাধারাটা এই বোধহয় কোথাও আমাদের এই ঘটি গরমের পুজোর সময়কার একটা কাজের সঙ্গে ভীষণ মিলেমিশে গেছে। তুমি ঘটি গরমটা নিয়ে কি করছো সেটা একটু বলো। আমরা প্রত্যেক পুজোর সময় একটা ছোট কাজ করে থাকি, সেটা হচ্ছে আমার দুর্গা আমার ঘরে। যেটা বলছিলাম যে আমাদের সবার, যেমন অন্য বললেন যে কাউকে দেখলাম, ভুলে যাচ্ছি যে শুধু পথচারী শিশুদের কথা, আমার বাড়ির মা, আমার ঠাকুমা, হয়তো আপনিও, হয়তো আমিও, এমন বহুদিন হয়েছে আমার বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছে 4 পিস, আমার ছেলে 2 পিস খেয়ে নিয়েছে, আমার বর 2 পিস খেয়েছে, 1 পিস চেয়ার নেই, আমি কিন্তু তাদের জানতে দিইনি। আপনিও করেছেন, ও করেছে, আমরা সবাই করেছে। তাই কোথাও না কোথাও আমরা সবাই হয়তো নিজের মনের ভেতরে সেই দুর্গাকে লুকিয়ে রেখেছি। তাই আমাদের ঘটি গরমের একটা প্রয়াস থাকে যে রোজকার যে দুর্গা, আমি, আপনি, আমরা সবাই, সে অনেক বড় লোক, মানে আম্বানির বাড়িও হতে পারে, একটা গরিব কুড়ে ঘরের মানুষও হতে পারে, সে তাদের দুর্গা, সেই দুর্গাকে তুলে ধরা, মানে তাদের রূপটাকে, সে কেউ হয়তো পুলিশের কাজ করছেন, কেউ হয়তো আজকাল দেখে খুব ভালো লাগে সুইগিতে অনেক মহিলারা ডেলিভারি ট্যাক্সি চালাচ্ছেন, তো পড়াচ্ছেন, কেউ চিকিৎসক, কেউ নার্স, মানে তথাকথিত তাদের যে সামাজিক গণ্ডিতার থেকে বেরিয়ে গিয়ে তারা অনেক কিছু করছেন। এই দুর্গাদের সম্মান দেওয়াটা বা এই দুর্গাদের কথাটা মানুষের কাছে তুলে ধরাটা ঘটি গরমের একটা মূল কাজ। তোমাকে একটা কথা বলি, তুমি তো চিকিৎসক, হ্যাঁ,
এই চিকিৎসার সাথে এই যে ঘটি গরমের প্রয়াস বা তোমার যে নাচের নৃত্যশিল্পী, একাধারে তুমি নৃত্যশিল্পী, এই দুটোকে কিভাবে ব্যালেন্স করো? ব্যালেন্স বিশেষ করতে হয় না, কারণ জানেন তো চিকিৎসা সবার আগে মনের করতে হয়। শরীরের চিকিৎসা বা শারীরিক অসুস্থতা কিন্তু তখনই ভালো হবে যখন মনটা ভালো থাকে। মন ভালো থাকলে শরীর নিজেকে ঠিক জুজে নেয়। তাই আমরা সবাই মিলে, আমরা ঘটি গর্ভে যারা আছি, আমরা সবাই সবাই চিকিৎসক বা চিকিৎসা জগতের থেকে মানুষ আমরা। এবং ঘটি গরম নামটাও কিন্তু বেশ ক্যাচি, তাই না? এটা হারিয়ে যাওয়া সেই ছোটবেলায়, একবার শুনলে আরেকবার শুনতে মনে হবে কি নামটা। দিদি যে এইসবে একটা কথা বললে যে অনেক সময় কি হয়, আমরা ঘরের মেয়েরা থাকি যারা হয়তো ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে, সেটা হয়তো কেউ হয়তো প্রকাশ করতে পারি না। আমাদের সেই জীবনটা কিন্তু আমি কাটিয়ে এসেছি। আমি কিন্তু একটা টাইমে আমার যখন ফার্স্ট ম্যারিড হয়েছিল তখন কিন্তু আমার দুর্গাপুজো বলতে আমার কিছু কিন্তু ছিল না। ঠিক কথা। তখন আমার কাছে কিন্তু সেই চোখের জল, সেই মার, সেই টর্চারিং কথাবার্তা, এটাই কিন্তু আমার। এবং তোমার মতন এই গল্পগুলোই কিন্তু আমার দুর্গা আমার ঘরে করতে অনুপ্রেরিত করেছে, যে বাইরে গিয়ে মন্দিরে ঠাকুরকে পুজো দিলাম আর আমার ঘরে জল পড়ছে, সে দুবেলা খেলো কি খেলো না তার একটা। আসলে কি বলতো, ঘরের থেকে যদি সংস্কার না হয় তাহলে কিন্তু বাইরে আমি দেখিয়ে সেই সংস্কারটা আমি করতে পারবো না, কথাটা হয়ই না। যে কারণে আমাদের এই ঘটিকরণে সবসময় প্রচেষ্টা প্রথমে এই মানসিকতাটাকে তৈরি করা। তবে সুজাতা, এই গল্পটি শুনলাম তোমার, সত্যি দুঃখজনক। তবে এখন তো অর্ণবের হাত ধরে তুমি বেশ ভালো আছো, যথেষ্ট ভালো আছি। সেই মানসিকতা বড় কথা যে অর্ণবের একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে আমি বরাবরই প্রথম থেকে আমি সমাজসেবা কাজটা, সমাজসেবা করবো না, মানুষের পাশে থাকা, এই জিনিসটা আমার মধ্যে প্রথম থেকেই ছিল। কিন্তু যখন ও আমার পাশে এলো, মানে এইটা যে ওর মধ্যেও রয়েছে, ইনফ্যাক্ট শুধু ওইটা নয়, এমনকি আমার আঁকার ব্যাপারে, মানে আমি সেটাতেও যে উৎসাহ দিয়েছে, মানে এটা একটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তি। সত্যি মানে আমি আগের জীবনে যা যা আমার ঘটে এসেছিল সমস্ত কিছু ভরপুর কিন্তু। আচ্ছা, তুমি ওটা বুঝে নাও, ওটা তোমার পরীক্ষা হয়েছে, তুমি পরীক্ষায় পাস করেছো। অর্ণবের মতন এমন একজন স্বামী পেয়েছো যে কিনা সম মানসিকতা, হ্যাঁ তুমি যেটা চাইছো সেটা পাশে থেকেছে। কারণ আমাকে অনেক জীবন, তোমার হয়তো আরেকটু বেশি পরীক্ষা দিতে হচ্ছে। আমাকে পরীক্ষা দিতে হচ্ছে, কিন্তু এখন আর এটাকে তবে তুমি ঘটি গরম নিয়ে ভালো আছো। আমি ঘটি গরম নিয়ে, আমার পেশেন্টদের নিয়ে, আমার আঁকা নিয়ে, আমার লেখা নিয়ে, আমার আমার সুর নিয়ে, আমার রবি ঠাকুরকে নিয়ে আমি খুব ভালো আছি। রবি ঠাকুর তো প্রাণের আরাম, আমাদের প্রাণের ঠাকুর, আমাদের মনের ঠাকুর। আর আসবো হলো অনির্বাণদার কাছে। অনির্বাণদা, আপনাদের ওখানে শুনেছি যে সরস্বতী পুজো বিশাল বড় করে হয়, হ্যাঁ, মানে দুর্গা পুজোকেও যেন ছাপিয়ে যায় সরস্বতী পুজো। আমরা সেটা সম্বন্ধে ছোট্ট করে একটু বলুন। 151 ফুট এইবার আমরা যাচ্ছি, আমরা গত বছর গেছিলাম 111 ফুট। হ্যাঁ, পশ্চিমবঙ্গ তো নিশ্চয়ই প্রায় ভারতেই মনে হচ্ছে প্রথম এত বড় সরস্বতী প্রতিমা। 151, এইবার সেটা 151 ফিটের দিকে বাটানগরে হচ্ছে। হ্যাঁ, 111টাও হাইস্ট ছিল, এবার সেটাকেও আমরা একটা পরিকল্পনা চলছে দুর্গাপুজোর শেষ হলেই। ফাইবার শিট থাকবে, থার্মোকল থাকবে, আরো বিভিন্ন নতুন নতুন জিনিস দিয়ে, কারণ লোড বেশি হলে রাখা যাবে। যেখানে আগে লোহার ফ্রেম করে, তো আমরা এরকম দেখতে গেলে তো দুর্ঘটনা। হ্যাঁ, না আমাদের তো আমাদেরটাতে ফ্রেম দিয়ে বানানো হয় এবং প্রায় 6-8টা ক্রেন থাকে, যাই ওকে অল টাইম টেনে রাখছে, যাতে কখনো সামনে না এনা যে শুধু এমনি সাপোর্টে। এবার সেটা পরে এখন দুর্গাপুজোর লড়াইটা চলছে। দুর্গাপুজো আর আমরা দল বেঁধে তো অবশ্যই যাবো ওখানে, কেননা স্বামীজির ভক্ত আমরা এবং স্বামীজিকে নিয়ে প্রচুর কাজ করেছি আমরা। সেই কারণে যেই মুহূর্তে মনে হলো যে স্বামীজির চোখে ভারতবর্ষ, তবে অবশ্যই যাব। আর আমরা দল বেঁধেই যাব। বেলুড় মঠের পুরো ব্যাপারটা আপনারা ওখানে পাবেন। বেলুড় মঠে গিয়ে যে আত্মার শান্তি পাবেন, সেইভাবেই পুরো সাজিয়ে তোলা হচ্ছে। এবং আমরা যে শুধু ওইটুকু জায়গা নিয়ে হচ্ছে, অনেকটা যে একটি বড় রাস্তা আছে মেন রোড, তার সঙ্গে আরেকটি বাইপাস রাস্তা হচ্ছে, সেটা ধরে পুরোটা একটা টানেলের মতো থাকছে, যার মধ্যে দিয়ে ঢুকবেন। ওপরেই থাকবে ভারতবর্ষের ম্যাপের মতো একটি জিনিস, যার ভিতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন বিবেকানন্দের চোখে ভারতবর্ষ। দিশা শক্তি নিউজ
বাটানগর আমরা সবাই ক্লাবে গিয়ে কভারেজ করে এসেছে এটার জন্য, যেটা শারদ সম্মান যে দেওয়া হয় সেটা লাইভ গেছে, লাইভ গেছে। তা সেটা কি মনে হয় যে সেই শিরোপাটা কি পাবে? সেটা ওনাদের উপর, কিন্তু আমাদের তরফ থেকে প্রস্তুতি পর্ব আমরা মোটামুটি প্রায় সেরে ফেলেছি। ওনারা গেছেন, ওরা দেখেছেন যে কি আশার আলো তো থাকেই। হ্যাঁ, আশার আলো তো অবশ্যই, কারণ যে শিল্পী যার ভাবনা, দর্শকের ভালো লাগা আর সঙ্গে একটা পুরস্কার, এইটুকুই তো প্রাপ্তি মানুষ। কারণ আমরা আমাদের একটা লাইনই ব্যবহার করছি এরকম, মা আসছেন, আপনারা আসছেন, তো আমাদের এটাই আপনাদের মেয়েদের জন্য তো। হ্যাঁ, আমাদের পুজোর অনেকটা অংশের দায়িত্বে মহিলারা থাকে, এবং শুধু এই না, আমাদের ক্লাবের যে নিজস্ব ঘর আছে তাতে নিয়মিত বাচ্চা মেয়েদের দিয়ে নাচ শেখানো হয়, নাচের টিচার আছে, এবং সেটারও দায়িত্ব ক্লাব। তার জন্য তাকে কোনো পয়সা দিতে হয় না। আমি যেহেতু থিয়েটারের মানুষ, আমার ক্লাবে নিয়মিত ছেলে মেয়েদের নিয়ে আমি থিয়েটার করাই, গত 15 বছর ধরে করিয়ে আসছি, এবং সেটাও সম্পূর্ণ বিনামূল্যে। তার জন্য কোনো স্টুডেন্টকে কোনো পয়সা দিতে হয় না। এছাড়া আমাদের পুজোটাতে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, আর আমরা সবচেয়ে যেটা বিশ্বাস করি, আমরা মানে অন্যান্য, আমি কাউকে অন্যভাবে নয়, মানে থিম হলে আর ওই শুধু প্যান্ডেল দূর থেকে দেখো চলে আসো, কিন্তু আমাদের তা না। আমাদের যতটা জায়গা নিয়ে থিম হয়েছে ঠিক ততটা জায়গায় আমাদের ফাঁকা রাখা আছে, যেখানে মানুষ এসে বসবে, মানে আমাদের পাড়ার যত সিনিয়র মানুষ। কারণ আমরা যখন প্রথম সাবেকিয়ানার থেকে থিমের দিকে যেতে চাইছিলাম, তখন পাড়ার যারা সিনিয়র তাদের একটু ওই তো সাবেকি ব্যাপারটা ছিল, আমরা ভিতরে গিয়ে বসতাম, গল্প করতাম। এখন তো হবে না, থিম কিন্তু ওটাকে বজায় রেখে আপনারা থিমে গেছেন, তাদেকে আমরা বুঝিয়েছি একদম একদম সেই সারা দিনের আড্ডাটা, মানে সেখানে ভাগ করে রাখা আছে সিনিয়র জুনিয়র, পাড়ার যত সিনিয়র, মানে যাদের হাত ধরে এই ক্লাবে জন্মেছে, পুজো হয়েছে, তারা সবাই সেখানে সারাদিন। কারণ পুজোটা মানে শুধু ওই ঠাকুর দেখা না, যদি একটু দুটো গল্প বলা না যায়, যদি একটু হাসি ঠাট্টা না করা যায়, এবং সেই সঙ্গে আমাদের মেলা, বহু ধরনের দোকান বসবে আমাদের মেলা পুজোকে কেন্দ্র করে, সেখানে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, 3 দিন একসাথে খাওয়া দাওয়া, মানে সপ্তমী অষ্টমী নবমী সেখানে আমাদের যে ভোগ রান্না হবে 3 দিন 3 ধরনের, সেটা সমস্ত সদস্যরা মিলে একসাথে বসে খাওয়া দাওয়া, যাতে ওই কদিন আর মেম্বাররা বা ক্লাবের সঙ্গে যারা যুক্ত তাদেরকে বাড়িতে যেতে না হয়, পুরোটা একটা অ্যাটাচমেন্ট করা। বাটানগরের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের রেস্টে নিয়ে একটা কথা বলতে খুব ভালো লাগছে, যে আমাদের ঘটি গরমের জন্য আবার আমাদের দুর্গারা এই বিজয়া দশমীর দিন তারা চলে যাচ্ছেন না ফিরে। আমাদের ঘটি গরম একটা অভিনব সুন্দরী প্রতিযোগিতা তো প্রচুর হয়, এবং সুন্দরী প্রতিযোগিতায় যতই বলা হোক না কেন, আলটিমেটলি দেখা যায় যে কে কত রোগা, তার চুলটা কত লম্বা, সেখানে গিয়ে থেমে বাহ্যিক রূপের উপরে বিচার থেকে গেল। আমাদের এই ওমেন অফ সাবস্টেন্স কন্টেস্ট, সেটার আমাদের নাম শক্তি রূপেণ সংহিতা, আমাদের নাম, আমাদের এই অনুষ্ঠানটার নাম। এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের, মানে তাদের যে আমরা কো কারিকুলার বলে থাকি, সেইগুলো, সেটা বিতর্ক হতে পারে, সেটা তার সে বাচিক শিল্পী হতে পারে, সে নৃত্য শিল্পী হতে পারে, তাদের বিভিন্ন ট্যালেন্ট, তাদের যে ভেতরের গুণটা, সেটা আমরা সেটাকে নিয়ে ঠিক কালী পুজোর পর থেকে, এবং তার ফিনালেটা আমরা করব ডিসেম্বরে। তো আজকে এই দিশাশক্তির মাধ্যমেই আপনাদের সবাইকে জানাচ্ছি যে আপনারা ঘটি গরমে এসে ওটা সম্বন্ধে কিন্তু জানতে পারেন, এবং আসুন না, আপনারা সবাই তাতে যোগদান করুন না, কোনো খরচাপাতির কোনো ব্যাপার নেই। রঞ্জিনী কিন্তু এটা খুব ভালো বলেছে যে বাহ্যিক রূপটাই কিন্তু আসল নয়, আমাদের যে চারিত্রিক গুণ, যে আমাদের যে সংস্কৃতির গুণ, সেটাকে তুলে ধরা ঘটি গরমের একটা ঐতিহ্য বলা যেতে পারে। এবার আসবো সুজাতা আর অর্ণবের কাছে। বলো, তোমরা এবার পুজোটা কিভাবে কাটাবে, আর দিশাশক্তি নিউজকে কি জানাবে এটার জন্য, যে এত সুন্দর একটা পুজোর আনন্দ আড্ডা করেছে, যেটা কর্তামশাই তোমার নাম দিয়েছে, এটা একটা বড় পাওয়া। সেখানে তুমি বসে আছো সেই মঞ্চে, সেই স্টুডিওতে, এটা একটা অন্যরকম ফিলিং হচ্ছে। এখন আমাদের পুরো পরিবার হয়ে গেছে, তো তাকে তো ধন্যবাদ তো জানাবো, কিন্তু ধন্যবাদের থেকেও বলবো দিশাশক্তি নিউজ আরো এগিয়ে চলুক, বর্তমানে চারিদিকে আরো
ভালোভাবে ছড়িয়ে পড়ুক, আরো পপুলারিটি বেড়ে যাক, এটাই আমাদের সবার মানে আমার আর অর্ণবের তরফ থেকে সব থেকে বড় শুভকামনা। আর আমাদের এবছর প্রথম পুজো, তো বুঝতেই পারছো সবাই ভীষণ মজা করবো। না আমি তো দিশাশক্তি নিউজের জন্য এটাই বলবো, ওই একটা কেউ বলে না সাথে আছি পাঁচে নেই, আমি তো বলবো আমরা সবাই 10-এ আছি, আরো এগিয়ে আছে, 7 কোথায় 5 কোথায়। শঙ্খ কথাতেই আসি না, আয় আরো বেঁধে বেঁধে থাকবো। আমরা যত বেঁধে বেঁধে থাকবো তত কিন্তু আমাদের উন্নতি হবে, এবং আমাদের ভালোবাসা যত দান করব, বলে না বিদ্যা দান করলে বাড়ে, তেমনি ভালোবাসা সম্মান যদি আমরা অন্য কাউকে দিতে পারি সেটা কিন্তু আমরা পাবো। এটা মাথায় রেখে আমাদের আগামীর পথ চলা। সবাইকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, খুব খুব আনন্দ করুন। দুর্গাপুজোয় আমাদের এটা সেরা পুজো, বাঙালির সেরা পুজো। 1 বছরের অপেক্ষা, আর মোটে হাতে কটা দিন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। অসংখ্য ধন্যবাদ। শুভ শারদীয়া। শুভ শারদীয়া আপনাদের সবাইকে, আমাদের এখানে মঞ্চে উপস্থিত সবার তরফ থেকে, এবং অবশ্যই দিশাশক্তি নিউজের তরফ থেকে আমাদেরও নিমন্ত্রণ রইল। আপনারা অবশ্যই আসবেন বাটানগরে, একটু সময় সুযোগ করে বিবেকানন্দ দেখানো পথ, বিবেকানন্দ সৃষ্টি নিয়ে আপনাদেরকে আনন্দে মাঠে তুলব। তাই বলছি, মা আসছে, আপনারা আসছেন তো।